নেতারা কথা বলেছেন আমার সাথে লাইভে এবং ছাত্রলীগের অনেক নেতারা কথা বলেছেন। আরো অনেকেই কথা বলবেন। কিন্তু সবাই নিঝুম ভাইয়ের মুখ থেকে একটু বেশি কিছু শুনতে চাচ্ছেন। আশা করি আজকে আমরা নিঝুম ভাইয়ের মুখ থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা শুনতে পারবো। নিঝুম ভাই, প্রথমে আপনি কেমন আছেন? আমি আছি অ্যাজ ইউজুয়াল, মোটামুটি আছি। আপনি জানবেন আমার মা এখানে, ফলে মাকে নিয়ে আছি আর যেভাবে থাকা যায়। আর আমি বরাবরই খুবই পজিটিভ একজন মানুষ। আমি আমাকে মাঝে মধ্যে আমার কথাবার্তা ব্যক্তিগত পর্যায়ে শুনলে একটু মনে হতে পারে যে একটু দুঃখী দুঃখী ভাব আছে, কিন্তু আমি ব্যক্তিগত জীবনে অসম্ভব রকমের একজন অপটিমিস্টিক, আশাবাদী একজন মানুষ। খুবই আমি আপনাকে বলবো, আমাকে ধরেন ইন্টারেস্টিং একটা গল্প বলি। গত সপ্তাহতেই বলবো কি, কয়েকদিনের মধ্যে আলাপ হচ্ছিল যে এইটা সবসময় শুনতে হয় যে শেখ হাসিনার কথা ভুলে যাও, আওয়ামী লীগের কথা ভুলে যাও, এই দল আর কোনোদিন ক্ষমতায় আসবে না। এটা অসম্ভব। মোটামুটি যোগ বিয়োগ অঙ্ক গুণ ভাগ যত কিছু আছে এগুলো করে বোঝাচ্ছিল। এটা একজন না, মানে মোটামুটি এরকম অনেকেই বোঝায় আর কি। তো আমি তো আসলে এই দেশের পালসটা খুব ভালো করে বুঝি। আমার কাছে মনে হয় আমি খুব ভালো করে বুঝি। ইনফ্যাক্ট ৭২ থেকে ৮১ সাল পর্যন্ত যাদের পড়াশোনা আছে মোটামুটি ভাবে, বা মুক্তিযুদ্ধ বা বিশেষ করে দেশভাগেরও আগে, লাহোর প্রস্তাবের আগেও যদি কেউ এই দেশ সম্পর্কে একটু ভালো করে পড়াশোনা করে, তাহলে এই দেশের নারী নক্ষত্র মোটামুটি ভাবে বুঝতে পারা যায় আর কি। তো এই যে ইতিহাসটা আমাকে এমন ভাবে কম্প্যাক্ট করেছে যে আপনার এই ছোট্ট একটা প্রশ্ন যে আপনি কেমন আছেন, এটার জবাব দিতে কেউ আমাকে লম্বা করে বলতে হলো যে বাংলাদেশের ইতিহাস গত ৮০, ৯০, ৭০ বছরের ইতিহাস, এগুলো আমাকে খুবই আশাবাদী করে তোলে। সেই জায়গা থেকে আমি ভীষণ ভালো আছি এবং আমার কাছে মনে হয় যে আমি রোদের দেখা দেখতে পাচ্ছি, আলোরও দেখা দেখতে পাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে নিঝুম ভাই, এবং আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনার মা যেন খুব দ্রুতই সুস্থ হয়ে ওঠেন। নিঝুম ভাই, আমি সরাসরি আপনার কাছে একটি প্রশ্নে চলে যাই। সেটি হচ্ছে, অনেকগুলো মিথ্যে অভিযোগ আওয়ামী লীগের মাথায় চেপে বসেছে, চাপিয়ে দেওয়া হয়েছে এবং সেই সাথে উম আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং সেটা অনেক আগে, এবং এটার ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে যে মুসলেকা সরকার বলে যাকে আমরা চিনি, সেই মুসলেকা রহমান সেটিকে আবার বজায় রেখেছেন এবং তার উচিত ছিল হয়তো এটিকে, যদি উনি একজন পজিটিভ রাজনীতিবিদ হতেন, তাহলে এটির ওইখানেই শেষ করে দেওয়ার কথা ছিল। কিন্তু সেটা, তার যেটা ভালো মনে হয়েছে সে সেটা করেছে। নিঝুম ভাই, শেখ হাসিনার বাংলাদেশে ফেরা এটা অনেক বড় একটা বিষয়, অনেক, অনেক বড় একটা বিষয়, এবং যখন উনি ঘোষণা দিয়েছেন যে ডিসেম্বরে উনি ফিরবেন, আমি এক কথায় বলতে গেলে অনেকের পাতলা পায়খানা হচ্ছে এটা দেখতে পাচ্ছি। নিঝুম ভাই, আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগ সেই তৃণমূল পর্যায় থেকে শুরু করে একদম নেতৃস্থানীয় পর্যায়ে এদের প্রস্তুতি কতখানি আসলে, এটি যদি একটু আপনার মুখ থেকে আমরা শুনতে চাই, বা একটু যদি আপনি বলেন। আচ্ছা, এখানে আমার কাছে মনে হয়েছে যে প্রশ্ন আপনি ৩টা করেছেন আসলে। একটা প্রশ্ন আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরা, এটা একটা ইস্যু, আলাদা ইস্যু হতে পারে। রাইট। সেকেন্ড যে ইস্যুটা সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রস্তুতি, থার্ড হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল। আমি এইভাবেই জিনিসটাকে একটু ভাগ করে নিলাম আসলে। প্রথমত হচ্ছে যে আপনি যদি এইভাবে কল্পনা করেন আর কি, যে একটা দেশ কোথায় দাঁড়িয়ে আছে, একটা দেশ, আমরা ক্লাস 8 বা 9-এ একটা ইংলিশ ফর টুডে, আমাদের তখন ইংরেজি বইয়ের নাম ছিল, এটা একেবারে 90 দশকের গোড়ার দিকের ঘটনা। 80-র দশকের শেষেও এই একই সিলেবাস গুলো ছিল আসলে, 86-এর সিলেবাসই আমরা পড়েছি। সেখানে একটা কবিতা আমরা পড়েছিলাম যে একটা দেশের জাস্টিস সিস্টেমটা এমন যে সেখানে কবিতাটা আমার নামটা মনে নাই আসলে, খুব বিখ্যাত কবিতা। এটা কি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লংফেলোর কবিতা মনে হয়। হ্যাঁ, এরকম সেটা একটি হচ্ছে যে ওই একটা যে একটা কবিতা। জাস্টিসের যে আপনার ব্লাইন্ড জাস্টিসের যে ভাস্কর্যটি রয়েছে সেটি ভাঙা ছিল এবং তার অ্যারোটা ছিল ভাঙা এবং ওইটার ভেতরেই বাসা বাঁধছিল পাখি বা হোয়াট এভার। মানে ওই ভাঙাটা দিয়ে জাস্টিস সিস্টেমটা কত টাকা ভাঙা সেটা
ওই সময়টাতে বোঝানো হয়েছিল, একজন সম্ভবত দেশপ্রেমিক দেশে ফিরেছিল, সেইটার উপজীব্য ধরে ওই ওই কবিতাটা সম্ভবত হয়েছিল। আমি কবির নামও ভুল বলে থাকতে পারি, কবিতার নাম তো বললামই না, কিন্তু যারা আমার এই কথাটা শুনেছেন তারা অনেকেই মনে করতে পারবেন। আমার স্মরণ শক্তি ইদানিং খুব কমে যাচ্ছে। আচ্ছা, এই কবিতাটার কথা এই কারণে বললাম যে যখনই আপনি বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরা, মানে নিজ দেশে তাকে ফিরতে হয়, কাকে ফিরতে হয়? যার পিতা এই দেশ স্বাধীন করে দিয়েছে, এই দেশের রূপকার যার পিতা, যার নেতৃত্বে, মানে অর্থাৎ সাধারণ জনগণের নেতা তো তিনি ছিলেন, যার নেতৃত্বে এই দেশ স্বাধিকার পেয়েছে, মুক্তিযুদ্ধ বলেন, মানে মানে গোটা আন্দোলনটা, এই দেশের মুক্তি সংগ্রামের গোটা আন্দোলনটা যাকে ধরে হয়েছে, তার কন্যা দেশে ফিরবে কিনা এইটা নিয়ে আজকে 2026 সালে, আজকে কত তারিখ, আজকে 24 বা 25শে জুলাই, আমাদের দুজনকে এটা নিয়ে আলাপ করতে হচ্ছে। এতে এতে করেই আপনি একটা দেশ কি অবস্থার মধ্যে আছে সেটা আপনাকে বুঝতে হবে। প্রথমত হচ্ছে এইটা আমার এই কথাটা এই কারণে আমি আপনাকে বলে দিলাম যে দেশের অবস্থাটা আপনাকে জানানো প্রয়োজন বলে আমার কাছে মনে হয়, রূপক অর্থে বা মেটাফোর যেটাই বলি না কেন। সেকেন্ড ব্যাপার হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ কতটা প্রস্তুত, এবং আপনি আরেকটা কথা বলেছেন প্রশ্ন করবার সময় যে বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে নানান ধরনের অপবাদ দেওয়া হয়। আমরা নিশ্চয়ই আপনার কাছ থেকে সেসব সুনির্দিষ্ট অপবাদের দু একটা শুনবো এবং আমরা আলোচনাও করব। প্রথমে আমি এটা বলে নেই যে বাংলাদেশ আওয়ামী লীগ কোনো ফেরেশতাদের দল না। আমরা যারা এই দলের অনুরাগী সমর্থক, আমরা কখনো দাবি করি না যে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটা ফেরেশতাদের দল, একটা ইউটোপিয়ান পার্টি, যেই পার্টি আসলে কোনো ভুল থাকতে পারে না, এই পার্টি সবকিছুই ভালো, সবকিছুই তার কাজ সঠিক হয়েছে, এমন আমরা কখনো দাবি করাও উচিত না। এর কারণ হচ্ছে ৭৭ বছরের পুরনো একটি দল, এই দল তার চলার পথে অনেক ধরনের সিদ্ধান্ত নিয়েছে, এই দল তার চলার পথে অনেক ঘোষণা দিয়েছে, অনেক কাজ করেছে। তার যে ফুল জার্নি, মানে তার টোটাল জার্নিটাকে আপনি যদি আমরা আইনের ভাষাতে একটা কথা বলি যে আপনি বিভাজন করে দেখবেন, মানে আলাদা আলাদা করে দেখবেন নাকি আইসোলেশনে দেখবেন। আমি বাংলাদেশ আওয়ামী লীগের জার্নিটাকে খুবই আইসোলেশনে দেখতে চাই, অর্থাৎ একত্রে আমি জিনিসটাকে দেখতে চাই। কেমন আমাদের হোম অফিসের কিছু ইন্টারেস্টিং ভাষা আছে, সেখানে আমি প্রয়োগ করলাম ইংল্যান্ডের। এই জার্নিটাতে বাংলাদেশ আওয়ামী লীগের ভুলভ্রান্তি থাকবে, সেগুলো নিয়ে আমরা অনেক আলোচনা করতে পারবো এবং করা উচিত। আমাদের নিজেদের ঋদ্ধ হওয়ার জন্য, আমাদের নিজেদের ভবিষ্যতের জন্য, আমাদের ভুলগুলো, আমাদের যে ভালো কাজগুলো সেটা আরো কত ভালো হতে পারে সেটাও আলোচনা করা, অর্থাৎ খারাপ তো আলোচনা করবোই, ভালোটাও আলোচনা করা, সেটাকেও সমালোচনাতে বিদ্ধ করে সামনে আগানো, এগুলো সবকিছুই প্রয়োজন। আমি মনে করি এই দলটাকে যদি আমি আইসোলেশনে দেখি, পুরো অ্যাজ এ হোল দেখি, তাহলে আমাদের দল সম্পূর্ণভাবে প্রস্তুত। আমাদের দলের কাঠামোগত, আমাদের দলের ধরেন আক্রমণগত গত 2 বছরে প্রচুর সমস্যা আছে। আমাদের 4-5 লক্ষ কর্মী জেলে গেছে, জামিন হয়েছে, আমাদের এখনো প্রায় 1-150 আমাদের সংসদ সদস্য কারাগারে রয়েছে। তারপরে অনেক সংসদ সদস্য নানান জায়গাতে তারা অবস্থানে রয়েছেন, তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রায় এখনো পর্যন্ত হিসাবে বলছে 350 উপরে মানুষ জেলেই মৃত্যু হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীদের। ছাত্রলীগের উপরে বিশেষ করে বলবো যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণ, আমি যাকে প্রাণ ভোমরা বলি, সেই ছাত্রলীগের কর্মীদের উপরে যে কি ভয়ঙ্কর অত্যাচার হয়েছে এটা ভাষায় প্রকাশ করা অসম্ভব। অনেকেই মকারি করেছে। গত 2 বছরে আমরা টেলিগ্রাম যে চ্যানেলটি আছে সেখানে আমরা প্রচুর বৈঠক করেছি, মিটিং করেছি। ইনফ্যাক্ট আজকেও কয়েকটা প্রোগ্রামে আমার দাওয়াত ছিল, আমি নানান কারণেই সেখানে যেতে পারিনি। সবকিছু মিলিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু গত 2 বছরে, মানে আমি খালি অবাক হয়ে দেখলাম যে এই দলের তৃণমূল, ধরেন আমি নিজেকে বলবো যে এলিট শ্রেণীরই আমি প্রতিনিধি করি। আমি ধরেন যদি নিজেকে এটা সমালোচনার সুর আসলে, যে আমি যদি নিজেকে ওই অর্থে আমি ধরি, তাহলে এই দলের আমি কেউ না আসলে। এই দলের কেউ না। এই দলের কেউ কারা জানেন? ওই খেতে যারা ফসল ফলায়, যাদের মাটিতে সোদা মাটির গন্ধ লেগে আছে, অর্থাৎ ধান বুনছে ওই কৃষক। ও আপনাকে সারাক্ষণ বঙ্গবন্ধু, জাতির জনক এগুলো আপনাকে আলোচনা করবে না।
সে সময় মতো মুক্তিযুদ্ধও করেছিল, সময় মতো সে আওয়ামী লীগের পক্ষেও দাঁড়াবে। ওই তার পায়ে দেখবেন, একটু লক্ষ্য করে দেখবেন, তার পায়ে মাটি লেগে আছে। যখন 21শে অগাস্টে তারেক রহমানের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে গ্রেনেড হামলা হলো, ওই পরে থাকা স্যান্ডেল গুলা দেখবেন। আমাদের দেখার চোখ থাকা প্রয়োজন, স্যান্ডেল গুলা দেখবেন। ওইখানে ওই অনেক দামি দামি বুট, জুতা, ওগুলো আপনি পাবেন না, আপনি চপ্পল পাবেন। আপনি যদি লক্ষ্য করেন ওইখানে দেখবেন ওই ওই পাভেল ভাইয়ের তোলা মনে বেশ কিছু ছবি আছে, এবং আরো সাংবাদিকদের তোলা অনেক ছবি পাওয়া যায় 21শে অগাস্টের। সেখানে আপনি চপ্পল দেখবেন, আমরা যেগুলোরে পন্সে স্যান্ডেল বলি সেগুলা দেখবেন আপনি। অর্থাৎ সেই মিটিং এ, সেই জায়গাতে এসেছিল সাধারণ নগণ্য মানুষেরা, সেখানে দামি দামি জুতার ছড়াছড়িও দেখবেন না, কিছুই দেখবেন না। আমি এসব খুব অবজার্ভ করি। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে মাটির মাটির মানুষের দল, একেবারে তৃণমূল, একেবারে যারা ধরেন কি বলবো, এই দেশের প্রান্তিক মানুষের মনের দল। সুতরাং সেই জায়গা থেকে যদি বলি, আজকে আমি ভিডিও দেখছিলাম, আমি আপনাকে এরকম মানে প্রচুর ভিডিও দেখাতে পারি যেখানে মানুষ বলছে যে মানুষ পায়ে ধরে শেখ হাসিনাকে নিয়ে আসবে। এখন আমরা মোটর বাইকই চালাতে পারি না, মোটর বাইক ছিনতাই করে নিয়ে যায় যদি টাকা না পায়। আমাদের সামনে ছিনতাই হচ্ছে প্রতিদিন। আমরা এখন চিন্তা করি আজকে কয়টা ছিনতাইকে মোকাবেলা করবো, এরকম রিক্সাওয়ালা এগুলা বলছে। সেই জায়গা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের উপরে মানুষের আস্থা যেভাবে বাড়ছে, এবং গত 2 বছরেও আমরা মোটামুটি ভাবে যেভাবে টিকে ছিলাম। আপনাকে একটা কথা বলি, এই তারিখটা হচ্ছে 4ই অক্টোবর 2025, গত বছরের কথা কি, বা নভেম্বর হবে। আমি তখন জিনিভা, এই কারণে টিকে থাকবে, এই দলটাকে নিঃশেষ করা যাবে না, কারণ এটা আওয়ামী লীগ। এই দলটা অনেকটা ওই যে ডাইনোসররা বিলুপ্ত হয়ে যায়, বলে না আরশোলা আপনার ঠিকই টিকে থাকে। আমরা নিজেদেরকে ছোটই মনে করি, আমরা নিজেদেরকে খুব বড় বাগাড়ম্বর করি না, ছোটই মনে করি। টিকে আমরা 77 বছর ধরেই আছি। আমাদের উপর দিয়ে মুসলিম লীগ বলেন, পাকিস্তানের পিপলস পার্টি বলেন, কত কিছুর অত্যাচার হলো, কত রকমের অত্যাচার হলো। মুক্তিযুদ্ধে খুঁজেছে কাদের? পাকিস্তানি হানাদাররা, এই আর্মিরা ঘরে ঘরে হিন্দু, এবং কোথায় জয় বাংলা বা আওয়ামী লীগের লোকেরা আছে। প্রথমে তো এই দুইটা ক্রাইটেরিয়া ছিল, এরপর সাধারণ মানুষদেরকে হত্যা করেছি। সুতরাং আপনার যে এই প্রশ্ন, সেখানে যে আমি 3টা ভাগ করলাম, আমি প্রথমে তো বঙ্গবন্ধুর কন্যার দেশে ফিরতে হবে সেটা নিয়ে বিস্ময় প্রকাশ করেছি, এটাই দেশের অবস্থাটা প্রকাশ করে। সেকেন্ড, আওয়ামী লীগের কাঠামোগত অবস্থাটা আপনাকে আমি বলার একটু চেষ্টা করলাম উদাহরণ দিয়ে। দেখেন, আমাদের দলে মনোমালিন্য আছে, মতৈক্য আছে, দ্বিমত আছে। অনেকেই এটাকে মনে করে হচ্ছে যে আমাদের দলে মনে হয় অনেক ধরনের প্রবলেম আছে। আমি আপনাকে একটা কথা বলি, আপনি বুঝবেন। জামাতে ইসলামীর একটা নেতাকে বা একটা কর্মীকে, সে আপনার পাশে বসে গত 16 বছর ছিল, বনরুটি আর চা খাচ্ছে আপনার সাথে বসে বসে এই চায়ের দোকানে, আপনি টের পেয়েছেন এটা এটা শিবিরের কর্মী? আমি এখন আসলে লাইভে বলবো না, আমি এমন কিছু মানুষকে চিনি যারা আমাকে 6 তারিখে ধমক পর্যন্ত দিয়েছে যে আল্লাহ যাতে আমাকে হেদায়েত করে, এইভাবে আমাকে দিয়েছে। আমার আত্মীয়র মধ্যেই পড়ে। এখন বলবো না, ভবিষ্যৎ আসুক, এদেরকে তখন দেখা যাবে। তো এই এই যে ছেলে আমাকে হেদায়েতের কথা বলেছে, সেই হেদায়েতওয়ালা বছরের পর বছর আমার পাশে ছিল, ঘুরেছে, আমি কোনোদিন টেরই পাইনি যে সে শিবির করত। তো এই কথাটা কেন বললাম জানেন? কারণ শিবিরের একটা ছেলেকে আপনি যদি বলেন তুই সারাদিন চেঙ্গি দিয়ে বসে থাকবি, তুই সারাদিন কানে ধরবি, ও আপনাকে প্রশ্ন করবে না যে যে কেন আমি সারাদিন কানে ধরবো, কেন আমি সারাদিন চেঙ্গি দিয়ে বসে থাকবো। ওর কথা হচ্ছে ওকে অর্ডার দিয়েছে, ও শুনতে হবে। ওইটাকে একটা যুদ্ধক্ষেত্র মনে করে। বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের বা আমি বলবো বামপন্থী যারা পার্টি আছে, এদেরও একটা টেন্ডেন্সি আছে প্রশ্ন করার। নিজের দলের নেতাদেরকেও তারা প্রশ্ন করে, প্রশ্নবিদ্ধ করে। এটাকে আমি ভালো চর্চা বলি, আবার ইন সাম কনটেক্সট এটাকে আমি একটু দুর্বলতাও মনে করি। কারণ যুদ্ধক্ষেত্রে কিন্তু ওই জামাতে স্টাইলেই আপনার আনুগত্যের কিছু প্রয়োজন রয়েছে। তারপরেও আমি অ্যাপ্রিসিয়েট করি এই কারণে, কারণ আমাদের দলের মানুষরা, ধরেন আমাদের একজন নেতা বললো এটা করতে হবে, আমাদের একেবারে ক্ষুদ্র একজন কর্মী, ক্ষুদ্র কর্মী বলতে বোঝাচ্ছি ধরেন প্রান্তিক শ্রেণীর, ছোট, বয়সে কম, প্রাজ্ঞ একজন রাজনীতিবিদের সামনে বললো যে স্যার বা লিডার আমি এইটা কেন করব, প্রশ্ন করে বসলো। তো জামাতে ইসলামীতে আপনি এটা দেখবেন না। জামাতের ওই বড় হুজুর যা বলেছে, হ্যাঁ এটা কাউরে বলা যাবে না, এটা বলে আল্লাহ গুনাহ দিবে, হ্যাঁ ওই টাইপের ঘটনা আর কি, যেগুলো নিয়ে আমরা হয়তো আলোচনা করবো। তো আলটিমেটলি যেটা হয়েছে, সেই কারণে আমাদের নিজেদের কর্মীদের সাথেও দলের যেই নেতা রয়েছে তাদের অনেক সময় মতের পার্থক্য হয়।
এর মানে এই না যে আওয়ামী লীগ প্রস্তুত না, আওয়ামী লীগের মধ্যে সমস্যা রয়েছে। এটা হচ্ছে মিডল ভাগ আপনার প্রশ্নের। আর লাস্ট ভাগ যেটা রয়েছে সেইটা স্ট্র্যাটেজিগত ব্যাপার, বা আমাদের কর্মীদের যা অবস্থা। দেখেন, আমি আপনাকে একটা কল্পনা করতে বলি বা একটা জিনিসের দিকে একটু নজর দিতে বলি। গত 2 বছর আমি বাংলাদেশ আওয়ামী লীগকে কতটা মিস করেছি আমি জানি না, কিন্তু আমি মিস করেছি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ আওয়ামী লীগের নাম পরিবর্তন হয়ে যদি ধরেন বাংলাদেশ XYZ হয়, আমার কাছে শেখ হাসিনা মানিয়ে আওয়ামী লীগ, আমার কাছে বঙ্গবন্ধু মানিয়ে আওয়ামী লীগ। আমি জানি না যে আমার এই কথাটা কে কিভাবে নিবে। আপা হয়তোবা শুনলে বলবে যে না, পার্টি আলাদা ভাবে এটাকে করতে হবে। আপা হয়তোবা পছন্দ করবে না আমার কথাটা, কিন্তু আমার কাছে মনে হয় যে আমার এই যুদ্ধ নেত্রীর জন্য যুদ্ধ, আমার এই যুদ্ধটা বঙ্গবন্ধুর জন্য যুদ্ধ, আমার এই যুদ্ধটা মুক্তিযুদ্ধের জন্য যুদ্ধ। বিশ্বাস করেন, আমি গত 2 বছরে যদি আপনি আমাকে বলেন যে আপনি আওয়ামী লীগ পার্টিকে মিস করেছেন নাকি নেত্রীকে মিস করেছেন, আমি আসলে প্রতিশোধটা নিতে চাই নেত্রীর উপরে যে অন্যায় হয়েছে সেইটার। প্রতিশোধের মানে এইভাবে ধরবেন না যে আমি কাউকে মারতে চাই, কাটতে চাই। অর্থাৎ আমি এইটার পাল্টা যেই কাজটা করা দরকার সেটা করতে চাই নেত্রীর জন্য। তো আমার কাছে নেত্রী দল এর 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 একটা দীর্ঘ একদিন বলবেন যে আমরা কেন খুবই মানে পার্টি ওয়েতে আমরা এত আবেগী কেন, সেটা একদিন আলোচনা করা যাবে আপনার সাথে। এটার একটা বড় ধরনের ফিলোসফিক্যাল জায়গা আছে, অ্যাসপেক্ট আছে। ফলে আমার কাছে মনে হয় যে আমাদের কর্মীদেরকে যদি আপনি একটু জিজ্ঞেস করেন, যে দেখবেন একজনের সাথে আরেকজনের নানান ধরনের মতদ্বৈততা থাকতে পারে, সমস্যা থাকতে পারে। ইনফ্যাক্ট আপনি অনলাইনেও দেখেছেন, কিন্তু অনলাইনের ভেতরেও আপনি কাউকে জিজ্ঞেস করেন যে শেখ হাসিনা প্রশ্নে আপনি এক কিনা, উত্তর হচ্ছে অবশ্যই। ধরেন আমি আর আপনি একজন আরেকজনকে দেখলে মেরে ফেলবো টাইপের অবস্থা তৈরি হয়েছে। আমাদের সামনে এসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাঁড়ালেন, কিসের আমাদের মধ্যে আমরা অ্যাটলিস্ট প্রধানমন্ত্রীকে দেখানোর জন্য দুজন কোলাগুলি করব। মানে আপনাকে আমি বুঝাইতে পারলাম ব্যাপারটা? এটা একদম বুঝতে পেরেছি। আপনি মনে করে দেখেন যে অনলাইনে আমার পিছনে লেগে থাকে কারা। ধরেন একটা আপনি মনে মনে কল্পনা করেন, নাম বলার দরকার নেই। আমি নিশ্চিত যে প্রধানমন্ত্রী যদি সামনে এসে দাঁড়া বলে, এই তোরা দুজনকে কোলাগুলি করবি আজকে সারাদিন, আমার ধারণা আমরা তাই করবো, ওই প্রশ্ন করবো না। কারণ হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী বেঁচে আছে, শুধু এইটাকে কল্পনা করে আমরা 32 ভুলতে চেয়েছি। আমরা এইটাকে কল্পনা করে গত 2টা বছর আমরা দাঁতে দাঁত চেপে আমরা আল্লাহর কাছে এইটা প্রার্থনা করেছি, আল্লাহকে এইটা বলেছি যে আল্লাহ আপনি আমাদের অনেক কিছু নিয়েছেন হয়তোবা, কিন্তু আমাদের যে প্রাণ ভ্রমরা, আমাদের যে নেত্রী, আমরা যার সোল আমাদের সোল, নেত্রী তিনি আছেন। 2 নেত্রী আসলে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের ছোট আপা, এই বঙ্গবন্ধুর 2 কন্যা বেঁচে আছেন। এইটা আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার। আমরা 32-এর যে কষ্ট, যে বেদনা, সেই বেদনা তো শুধু আওয়ামী লীগের লোকদের একক বেদনা না। আপনি রুমিন ফারহানা আপার কথাই চিন্তা করেন না কেন। হ্যাঁ, রুমিন ফারহানা আপার আমি একই ইনস্টিটিউশনে পড়তাম, উনি আমার সিনিয়র ছিলেন। উনার আব্বা ওলিয়াহাদ আপনি জানেন, ভেরি মাচ ক্রিটিক্যাল অ্যাবাউট আওয়ামী লীগ ছিলেন। একসময় আওয়ামী লীগ তিনি নিজেও করতেন, বঙ্গবন্ধুর অত্যন্ত বিশ্বস্ত সহচর ছিলেন। যা কোনো না কোনো কারণে তিনি পরবর্তী সময় আওয়ামী লীগ করেননি, অন্য পার্টি করেছেন, হোয়াট এভার। কিন্তু আজকে রুমিন আপাও যখন একটা মানে একেবারে বিএনপি থেকে মুক্ত হলেন, তখন তো তিনি অনেক কথা বলতে পারেন যেটা আগে বলতে পারতেন না। তিনি বলেছেন যে 32 কেন ভাঙতে হলো। অর্থাৎ এই বেদনাটা এন্ড অফ দ্য ডেতে কিন্তু তাকে আমি আমার কাছে কেন জানি মনে হয় কি জানেন, এই যে বিএনপির সিনিয়র যে লিডার গুলো আছে, তাদেরকে যদি আপনি বলেন যে আপনি নির্ভয়ে বলেন, আপনাকে কেউ কিচ্ছু বলবে না, আমি নিশ্চিত বিএনপির সিনিয়র লিডারদের অ্যাটলিস্ট 40 জন 50 জন বলবে আসলে 32 ভাঙার ব্যাপারটা আমরাও নিতে পারিনি। কারণ এক সময় তো সিনিয়র লিডারদের কথা যদি চিন্তা করেন, আপনি মেজর হাফিজ থেকে শুরু করে মঈন খান, আমি জানি না আব্দুল্লাহ নোমান সাহেব বেঁচে আছেন কিনা, তারপরে বিএনপির সিনিয়র যে লিডারদের কথা আপনি মনে করতে পারেন এই মুহূর্তে প্রথম সারির, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবকেও যদি আপনি জিজ্ঞেস করেন আলাদাভাবে, আমি একজন নেতা আছে, লিডার আছে, আমি নাম বলবো না, থাক এটা অন্য আরেকদিন বলা যাবে। এটা ভেরি ইমোশনাল একটা গল্প, খুবই ইমোশনাল গল্প, যে রাজনীতির আড়ালে কিন্তু অনেক শ্রদ্ধাবোধের গল্প আছে, যেটা আমি একদিন শোনাবো আপনাদেরকে, এটা আজকে বলবো না। তো এরকম কিন্তু অনেক লিডার আছে বিএনপির, অনেক সিনিয়র, যে আপনি মির্জা আব্বাসের কথা বলেন, আমি যাদের যাদের নাম মনে আসে তাদেরকে আড়ালে জিজ্ঞাসা করেন, বলেন যে এগুলো আমি কোনোদিনই বাইরে যাবে না, তারাও কিন্তু 32 নিয়ে দুঃখ প্রকাশ করবে। সবারই একটা দুঃখ আছে, কারণ
এখান থেকে তো ৬২-র শিক্ষা আন্দোলন বলেন, ৬৬-র ৬ দফা, ৬৯-এর গণ অভ্যুত্থান, তারপরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাটা তো এই বাড়ি থেকেই হয়েছে আসলে। সমস্ত পরিকল্পনা, নিউক্লিয়াস বলেন, ছাত্রলীগ বলেন, ওই সময় তো আসলে বাংলাদেশ আওয়ামী লীগকে ঘিরেই সমস্ত কিছু রচিত হয়েছে। এমনকি ন্যাপ গঠিত হওয়ার পরেও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মনি সিং বলেন, কমরেড ফরহাদ বলেন, আপনি যাদের কথাই বলেন না কেন, এই বাড়িতে কার পা পড়েনি? হ্যাঁ, মেনন ভাই বলেন, ইনু ভাই বলেন, যেটাই বলেন না কেন। সুতরাং এই কষ্টটা আমরা ভুলেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে আছেন বলে। সো আপনি প্রশ্ন করেছেন ছোট, কিন্তু এটাকে যে আমি রাবারের মতো টেনে টেনে লম্বা করলাম, এটা সারমর্মটা হচ্ছে এমন টিটু ভাই, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী দেশে ফিরবেন, এইটার জন্য অবশ্যই কিছু পরিকল্পনার প্রয়োজন আছে। সেটা হয়তোবা আমাদের আছেও। সেগুলো নিয়ে আমি প্রকাশ্যে কথা বলবো না, বলতে চাইও না, বলার প্রয়োজন মনে করি না আসলে। তবে আমার কাছে যে জিনিসটা জরুরি মনে হয় সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী নিজেকে যে উচ্চতাতে নিয়ে গেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটা আনবিলিভেবল। গত ২ বছরে আমাদের রাজনীতি কাকে নিয়ে আবর্তিত হয়েছে? সমালোচকদের রাজনীতি মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে আলোচনা হয়েছে। তিনি কত খারাপ সেই আলোচনাগুলোতেই তারা করেছে। এই রাজাকারের বাচ্চারা তো এগুলোই আলোচনা করেছে, কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দু ছিল কে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরা বলছে আমরা শেষ হয়ে গেছি, এ হয়ে গেছি, সে হয়ে গেছি। ওরা বুঝতেও পারছে না আসলে আমাদের অনুধাবনের কারণেও আমাদেরও অনেক প্রবলেম হয়েছে। আমরা যখন ক্ষমতায় ছিলাম, আমরাও অনেক সময় আমাদের অনুধাবনের সমস্যা হয়েছে। আসলে জানি না, ক্ষমতাতে থাকলে মনে একটু অনুধাবনের প্রবলেম হয়। তো যাই হোক, এদের অনুধাবনে সিরিয়াস রকমের প্রবলেম হচ্ছে। ওরা জানে না যে বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটা পার্টি, এটা আদর্শিক পার্টি। আপনি বিএনপিতে যান, বিএনপির কোন একটা নেতার আপনি জিজ্ঞেস করেন, দেখবেন নারায়ণগঞ্জের একটা ছেলে বলেছে আমি একটা তুক্ষুর নেতা। দেখছেন না, একটা ভিডিও দেখেছেন? আমি হইলাম গিয়া ওই এলাকার তুক্ষুর নেতা। শুনেছেন এইভাবে বলেছে? হ্যাঁ, হ্যাঁ। বিএনপিতে এরকম প্রচুর তুক্ষুর নেতা আছে, যাদেরকে আপনি জিজ্ঞেস করলে তারা বলতেই পারবে না বিএনপির আদর্শ কোনটা। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদেরকে জিজ্ঞেস করেন, কর্মীদেরকে জিজ্ঞেস করেন, একদম আপনাকে একেবারে মানে হরহর করে তারা 4টা নীতি বলে দিবে আপনাকে। সে বলে দিবে তারা কিসের জন্য লড়াই করে। আর কিছু বলতে পারুক আর না পারুক, বলতে পারবে মুক্তিযুদ্ধের জন্য লড়াই করি, এইটা বলতে পারবে। তো আপনি মুক্তিযুদ্ধের মতো বড় গ্রাউন্ড কভার করতে পারলে আপনার আদর্শের আর দরকার কি, অন্য দরকার কি আদর্শের? সুতরাং আমরা প্রস্তুত রয়েছি। আমাদের যা হবে, আমাদের জীবন, আমরা তো আসলে অনেকটা, যখন বলা হচ্ছে যে গোলাম আজমের বাংলায় কি আওয়ামী লীগের ঠাঁই নাই, বঙ্গবন্ধুর ঠাঁই নাই, শেখ মুজিবের ঠাঁই নেই, এগুলো যখন বলছে, তখন তো ভাই জীবিত থেকেও মারা গেছি। যখন বলছে নিজামীর বাংলা, গোলাম আজমের বাংলা, কাদের মোল্লার বাংলা, কিংবা ওই যে জিন্না টুপি মাথায় দিয়ে ওই জাদুঘরের সামনের গেটের সামনে বলছে যে কি কাদের তেরা খুন সে ইনকিলাব আয়া হ্যাঁ, মানে কাদের রক্ত ধরে, কাদের মোল্লার রক্ত ধরে বিপ্লব এসেছে, আজাদি এসেছে, তাই তো? এগুলো যখন তারা আওড়েছে, বলেছে, তখন আসলে আপনি আসলে আত্মিকভাবে তো আপনি মারা গেছেন। মানে আমরা যারা ধরেন দল করি, দলের অনুরাগী আছি, তারা তো ধরেন একটা সংগ্রাম, একটা স্বপ্ন নিয়ে বেঁচে আছি এই দেশে। তো যারা এই দেশের সাধারণ মানুষ, বিশেষ করে মধ্যবিত্ত সম্প্রদায় বা প্রান্তিক লেভেলের যারা আছে, যারা রাজনৈতিকভাবে কখনো সম্পৃক্ত হয়নি, কিন্তু মুক্তিযুদ্ধ যাদের মাথার মণি হয়ে তাজ হয়েছিল, তাদের তো আত্মিক মৃত্যু ঘটেছে, তারা তো মারা গেছে। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী আসলে যদি আমাকে বুলেটের সামনে পড়ে মারা যেতেও হয় বা জেলে টর্চারে মরেও যেতে হয়, ওটা তো শারীরিক মৃত্যু হবে। আপনি একটা বই আমি আপনাকে পড়তে বলবো, 2টা বই আমি আপনাকে পড়তে বলবো, যদিও এই লোকটাকে এখন আমি আর পছন্দ করি না, মানে এই চরিত্রটাকে। কর্নেল তাহেরকে নিয়ে 2টো বই। কর্নেল তাহের বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে সম্পূর্ণভাবে জড়িত ছিল। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে কি হবে এইটার পুরো প্ল্যান হচ্ছে তার করা। এইটা আপনি খন্দকার আব্দুর রশিদ, বঙ্গবন্ধুর যে অন্যতম খুনি, তার যেই পুরো সাক্ষাৎকারটা আছে জিল্লুর রহমানের সাথে দিয়েছে, এইটা পড়লেই, এটা শুনলেই আপনি বুঝবেন। তো কর্নেল তাহেরকে যখন জিয়াউর রহমান ফাঁসিতে ঝোলায়, তার 2টো বর্ণনা আমি 2টো বইতে পড়েছি। একটা বই আপনি পড়বেন, বিবি বিশ্বাস নামে একটা বই আছে, বিভীষিকাময় দিনগুলো। বইটা আমি পুরোটা শেষ করতে পারিনি, শুধু কর্নেল তাহেরের অংশটা আমি পড়েছি। আর আরেকটা বই আছে কাচের কর্নেল, এটা শাহাদুজ্জামানের বই। তো কর্নেল তাহের একটা কথা, মৃত্যুর আগে তাকে তিনি গোসল দিলেন, গোসল করলেন, তারপরে তিনি প্রচুর চা খেলেন।
এবং সিগারেট একটার পর একটা তিনি সিগারেট ধরাচ্ছিলেন, এবং তিনি একটু ওই কয়েদিদেরকে বললেন যে আমি একটু মুক্ত বাতাসে কিছুক্ষণ বসতে চাই। তো তিনি তখন একটা চেয়ারে তিনি বসলেন, অনেকক্ষণ আকাশের দিকে তিনি তাকিয়েছিলেন, মুক্ত বাতাস নিলেন। তাকে অনেকবার তওবা করতে বলা হয়েছে, মাফ চাইতে বলা হয়েছে। তিনি বলেন আমি কোনো অন্যায় করিনি, ফলে আমি তওবা করবো না। এগুলো তিনি নানান ধরনের কথাবার্তা বলেছেন। তিনি তাকে তখন ওই ধরে নিয়ে যাওয়ার কথা, তো সেনাবাহিনীর একটা লোক বলেছে যে তার কয়েদির পোশাক পরানো হলো না কেন। তিনি তখন নর্মাল পোশাকই পরেছিলেন আর কি, তার ফ্যামিলি থেকে আনা পোশাক। তো কয়েদিরা তখন বলেছে আপনাদের তো অনেক কথাই শুনলাম, সামরিক অফিসারকে বলেছে, একটা আজকের কথাটা না হয় নাই শুনলাম। তো কর্নেল তাহের মৃত্যুর আগ পর্যন্ত তার কাছে মনে হয়েছিল তার আত্মার মৃত্যু হয়ে গেছে। আসলে আমি যদিও বলি যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরিকল্পনার সাথে সাথেই তার মৃত্যু হয়েছে, বঙ্গবন্ধুর তাকে কি না করেছে, তার এই পঙ্গুত্বকে, তার সেনাবাহিনী থেকে অবসরের পরে তাকে চাকরি দিয়েছে, চাকরি করেছে। যাই হোক, তার এমনকি তার এখন তো তার ভাইও আওয়ামী লীগের এমপি হয়েছে। এমনকি তার ভাই যে আনোয়ার হোসেন, আমি জানি না, একটা বই আমি রিসেন্টলি পড়েছি, এটা হচ্ছে সফা আমার কথা কইবে পাখি, আহমেদ সফাকে নিয়ে একটা বই লিখেছে মহিউদ্দিন আহমেদ। মহিউদ্দিন আহমেদের ওই বইয়ের শেষের দিকে দেখবেন এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভিসি ছিল আনোয়ার, হ্যাঁ, ব্ল্যাক আনোয়ার, যেটা আর কি আনোয়ার, যেটা আনোয়ার হোসেন। এই আনোয়ার হোসেন ফ্রিডম পার্টির হয়ে ট্রেনিংও নিয়েছিল লিবিয়াতে। এইটা ওই বইয়ের ভিতরে লেখা আছে, আমার কথা কইবে পাখি বইটার নাম। তো যাই হোক, সেই কর্নেল তাহেরের ফ্যামিলিকেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ হিসেবে নানান ভাবে বা আওয়ামী লীগ দেখেছে। যদিও এটা এখন প্রকাশিত হয়েছে, আগে তো আসলে এত ক্লিয়ার ভাবে আসেও নাই যে তাহের কতটুকু জড়িত ছিল। 5ই অগস্টের পরে এটা এত পরিষ্কার ভাবে এসেছে। তো আমি এই গল্পটা এই কারণে আপনাকে বললাম যে কর্নেল তাহেরও বলেছিল যে তার আত্মার মৃত্যু তো হয়ে গেছে, তার শারীরিক মৃত্যু হলে কি আসবে যাবে। সে বলেছে যে মুক্তিযুদ্ধের সময় আমার একটা পা উড়ে গেছে, ওই সময় তো মারা যেতে পারতাম। আমি যদি কর্নেল তাহেরকে বঙ্গবন্ধুর খুনির ওই সাইডটা বা পরিকল্পনার ওই সাইডটা বাদও দেই, তাহলে আমি এই উদাহরণটা আমি আপনাকে দিয়েছি। তো আলটিমেটলি ব্যাপারটা যেটা দাঁড়িয়েছে কি জানেন, সেটা হচ্ছে দেখেন, আমাদের চোখের সামনে 32 ভেঙেছে, এই যে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভেঙেছে। এটা কেন ভাঙলো? বঙ্গবন্ধু খারাপ বোঝা গেল, শেখ হাসিনা খারাপ বোঝা গেল, ঠিক আছে, আমরা সব খারাপ। তো হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দোষটা কি? আমি গতকালকে আমাকে একজন বলেছে যে সাভারে যে আর্মির যেই ঘাঁটিটা আছে সাভারে, সেটার সামনে একটা মুক্তিযুদ্ধের ভাস্কর্য রাখা ছিল, সেটা সরিয়ে ফেলা হয়েছে। একজন আমাকে এই তথ্যটা দিল। আমি সাথে সাথে আমার এক ছোট ভাই আছে কলকাতাতে, শামীম, সাভারের ছেলে, শামীমকে আমি বললাম, শামীম আপনি একটু লোক পাঠান তো, দ্রুত একটু দেখে আসেন তো সচক্ষে, এবং ভিডিও করে আনতে বলেন। তো আমাকে ও 10 মিনিট 20 মিনিটের মধ্যে আমাকে জানালো যে ভাই ওই ভাস্কর্য তো এখন আর নাই। তো ওইটা কি দোষ করেছে? তো আপনি চোখের সামনে এই দেশের মুক্তিযুদ্ধকে, মুরাল গুলোকে ভেঙে ফেলেছে, তারপরে আজহারের মতো যে খুনের রাজাকার, সেই রাজাকার আপনার শাহবাগে গিয়ে সে ভাষণ দিয়েছে, সংসদে বসে আছে, হ্যাঁ, যতগুলো রাজাকার আছে, যেমন মতিউর রহমান নিজামী রাজাকার, নাজিব মোমেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী, তারপরে এরকম আরো অনেকেই আছে। যদিও হুম্মাম কাদের চৌধুরীর ছেলেটার কথাটা একটু ইন্টারেস্টিং, সে 32 নাম্বার নিয়ে দেখলাম প্রতিবাদ করেছে, নানান করেছে, ভেরি ইন্টারেস্টিং এদের কিছু কিছু কথাবার্তা। হোয়াট এভার ইট ইজ, আপনার চোখের সামনে তো এই ঘটনাগুলো ঘটেছে, আপনার চোখের সামনে তো মুক্তিযুদ্ধকে শেষ করে দিয়েছে। আপনি কি করতে পেরেছেন? আর্থিকভাবে আপনার মৃত্যু হয়নি? বুকে হাত দিয়ে বলেন, আমার সামনে বলতে হবে না, বাসাতে গিয়ে চিন্তা করে দেখেন নিজুম ভাই যে বলেছে আমার আত্মার মৃত্যু ঘটেছে কিনা, কি করেছে। আমার তো মাঝে মধ্যে মনে হয় যে বোম দিয়ে সব পুরা দেয় এদেরকে। পেরেছি? পারেনি তো, শুধু ভেবেছি কেবল। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী দেশে গেলে এটা জনারণ্যে পরিণত হবে, এবং এখানে বাধা দিতে আসলে কি হবে এটা শাসক গোষ্ঠী এখনো বুঝতে পারছে না। কি আপনাকে বলবো, সরি অনেক সময় নিয়ে নিলাম। ধান ভানতে শিবের গীত গাইলাম। এটাও খুব বরং আরো বলে অনেক ভালো করেছেন। অনেক হয়তো আমার যে প্রশ্নগুলো আমি পরে করতাম তার উত্তরও আমি পেয়ে গেছি। নিঝুম ভাই, আমি ব্যক্তিগত একটি স্মৃতি আপনার সাথে শেয়ার করতে চাই। আপনি আমাকে এই 5 আগস্টের আগেও আপনার আমার পরিচয় ছিল, আমরা দুজন দুজনকে চিনতাম। আমি আপনাকে চিনতাম 2009 থেকে, যখন আমরা ব্লগিং শুরু করলাম। রাইট রাইট। তো আমি 2 বছর আগে শুরু করেছি, আপনি সম্ভবত যে আমার ব্লগটা ফলো করেছিলেন আর কি।
রাইট। আমার ব্লগিং লাইফটা শুরু হয় 2006 এর শেষের থেকে। আচ্ছা। তো নিঝুম ভাই, আ যেদিন আমি দেখলাম যে ৩২ নাম্বার ভাঙা হলো, হুম, আমি ফেসবুকে ঘোষণা দিলাম যে আমার কোনোদিন রাজনীতি করার কোনো ইচ্ছা ছিল না। আমি আজকে থেকে সাইফুল বাতেন টিটু ঘোষণা দিলাম, আমি আওয়ামী লীগ আমাকে গ্রহণ করুক চাই না করুক। আমি না আজকে করুক। থেকে একজন আওয়ামী লীগের কর্মী এবং আওয়ামী লীগ যখন রাষ্ট্র ক্ষমতায় গিয়ে যেদিন শেখ হাসিনা শপথ নেবে, ওই শপথের যখন শেষ তখন আমারও আওয়ামী লীগ করা শেষ। তারপরে আমি কি করব না করব সেটি আমার পার্সোনাল ব্যাপার। জি, যেদিন জি। শেখ হাসিনা শপথ নেবেন, আওয়ামী লীগ শপথ নিবে, আওয়ামী লীগ সরকার গঠন করবে, সেদিন সেই পর্যন্ত আমি আমার এই কাজ অর্থাৎ আওয়ামী লীগ, আমি একদম পরিষ্কার করে বলি, আওয়ামী লীগকে ফেরানোর কাজটি আমাকে করতে হবে। কারণ ৩২ নাম্বার আমি কোনোভাবেই আওয়ামী লীগের সাথে ৩২ নাম্বারের সম্পর্ক একটা জায়গায়, সেটি হচ্ছে বঙ্গবন্ধু আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের একজন। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, উনি দেশের রূপকার। উনি ধানমন্ডি ৩২ হচ্ছে বাংলাদেশকে যদি আমরা একটি শিশুর সাথে কল্পনা করি তার সূতিকাগার। এ হুম। ব্যাপারে কোনো সন্দেহ আমার মনে হয় মানে ইয়া কারো নেই। জামাতের লোকেরও এই ব্যাপারে সন্দেহ নেই, নেই। নেই। কারো জামাতের লোকের নেই, কারোই কোনো সন্দেহ নেই। কারোর কোনো রাজনৈতিক সন্দেহ ঘাটতারামির কারণে অন্য কথা বলতে পারে, বাট হতে পারে। মানে এটা নিয়ে সন্দেহ কারো নেই। হ্যাঁ। সেখানে তুমি যখন হাত দিয়েছ, তখন তুমি আমার মায়ের উদরে হাত দিয়েছ, যেখানে আমার জন্ম। একদম, একদম, পরিষ্কার ভাব, একদম, একদম, পরিষ্কার শেষ, ফুল একদম। স্টপ। রিজুম ভাই, আমি এখন একটু ক্রিটিক্যাল কথা বলব। এই জায়গাতে আমার একটু আপনাকে বলা যাচ্ছে। আমি মনে হয় জি, এটা দর্শকদের উদ্দেশ্যেই বলা উচিত। প্লিজ। আমি খুবই আনফরচুনেট একটা জায়গাতে, বা আমরা খুবই আনফরচুনেট যে পলিটিক্যালি বাংলাদেশ আওয়ামী লীগকে আমি যতটা, আওয়ামী লীগের অনেক কর্মী সমর্থককে আমি যতটা ঋদ্ধ মনে করি, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কর্মীদের আচরণ আমাকে কষ্ট দেয়। যেমন ধরেন আপনার পিছনে মাঝখানে আপনাকে প্রবলভাবে সমালোচনার মুখে পড়তে হয়েছে যে আপনি আওয়ামী লীগের সমালোচনা করেছেন, আপনি ওই 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 স্টুডেন্টদেরকে আপনি সমর্থন করেছেন এরকম ভাবে। আমি কিন্তু আপনার এই ফিরে আসাটাকে, আপনি আজকে যে কথা বললেন, এই যে আজকে আপনি জনসমক্ষে প্রকাশ্যে যেই কথাটা বললেন, আমি কিন্তু এই মানুষটাকে চিনি, এই মানুষগুলোকে চিনি যারা ওই সময়টাতে বিভ্রান্ত হয়েছে বা মনে করেছে তার প্রতিবাদ করা প্রয়োজন, কিন্তু তার বুকের ভেতরে বঙ্গবন্ধু মুছে যায়নি। মানে দেখেন, অনেক ধরনের ক্যারেক্টার আছে, ক্যারেক্টারাইজেশন করা যেতে পারে। কিছু মানুষ আছে যারা ধরেন আওয়ামী লীগের প্রবল সমালোচনা করেছে বটে, কিন্তু তারা তাদের মূল স্তম্ভগুলো থেকে কখনো সরে যায়নি। আপনার মতো এরকম অনেকগুলো মানুষকে আমি কিন্তু চিনি। আমি আমার দলের সমর্থকদেরকে একটা কথা সবসময় বোঝাই, দেখো, এই মানুষগুলোকে তুমি দলের সাধারণ সম্পাদক করতে যাচ্ছ না, তুমি এই মানুষগুলোকে এমন কিছু করতে যাচ্ছ না যে তোমার কাঠামোগত ভাবে তুমি নিজেকে হুমকি আসছে এগুলো মনে করছো। এই মানুষগুলো কিন্তু ট্রুলি মুক্তিযুদ্ধের পক্ষের। তাদের বিবেচনার জায়গাতে তারা কিছু সিদ্ধান্ত নেয় যেটার সাথে তুমি একমত হতে পারো না বটে, কিন্তু তোমার যে বেসিক বা তোমার যে মূল, তোমার যে গোড়া, অর্থাৎ মুক্তিযুদ্ধ, ধর্ম নিরপেক্ষতা, সমাজতন্ত্র, তারপরে এই যে বেসিক এই জায়গাগুলো, বঙ্গবন্ধু, এই জায়গাগুলো কিন্তু তোমার মতোই তাদের শক্ত। তো আপনাদের মতো মানুষগুলোকে যখন ধরেন নানান ধরনের কথাবার্তা বলে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয় এবং বিদ্ধ করা হয়, যেমন ধরেন আমি একজনের নাম একেবারে উল্লেখ করেই বলবো, আমাদের সুলতানা আপা, সুলতানা রহমান, তিনি টক শো পরিচালনা করতেন। তাকে যে যে নোংরামোটা হলো বা করা হলো, যারা করলো, খেয়াল করে দেখেন সুলতানা আপার প্রোগ্রামটা কিন্তু আর সুলতানা আপা করছে না। হুম, আমি হুম। ফোন দিয়ে জিজ্ঞেস করেছি, বলছে ভাই মন ভেঙে গেছে, আর নিজের এই প্রোগ্রাম করতে গিয়ে নিজের সময় দিতে, মানে সময় দিতে হতো, সংসার, তারপরে আমার 2টা ঘন্টা, তো আমার 2টা ঘন্টা কাজ করলে কিছু ডলার আসবে, আমার তো পেটটা চলবে, পেটের কথা বাদ দিয়ে তো দেশের জন্য করছিলাম। ভাই আপনাদের এইসব গালিগালাজে, আপনাদের এসব নোংরামিতে আর টিকতে পারলাম না ভাই, বাদ দেন, মাফ করেন, মাফও চাই, দোয়াও চাই। এখনো কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে, মুক্তিযুদ্ধকে নিয়ে তাদের ভালোবাসা একটুও কমেনি। অভিমান কম। করে কি হলো, আড়ালে চলে গেল। ক্ষতি হলো কার? আমাদের ক্ষতি হলো।
আমাদের ক্ষতি হবে। সুলতানা রহমান তো এককভাবে 5ই অগাস্টের আগে তিনি যদি সমালোচনা করেও থাকেন, 5ই অগাস্টের পরে তিনি তো ফাইটটা দিয়েছেন। যে আমি বারবারই বলেছি যে যেই মানুষগুলো তাদের ভুলগুলো অনুধাবন করেছে না ভাই, আমরা আমাদের অনেক ভুল বুঝতে পারি না যে এই 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 জায়গাটাতে আমার ভুল হয়েছে সমর্থনটা, আমরা তাদেরকে দূরে ঠেলে দিয়েছি। ফলে আপনার ওই কথাটার সাথে আমাকে সম্পূরকভাবে এই কথাটা লাগাতেই হলো। এই কারণে হলো কারণ আক্রমণটা আপনার উপরেও এসেছে। সরি, আপনি আর এরপরে কি একটা বলতে যাচ্ছিলেন, আমি আপনাকে বাধা দিয়েছি। নো প্রবলেম। নিঝুম ভাই, আমি একটু ক্রিটিক্যাল কথা বলবো। সেটি হচ্ছে আমার এই চ্যানেল থেকে আমি মাসে একটা লাইভ করি, যে লাইভটিতে আমি সরাসরি তৃণমূলের আওয়ামী লীগের কর্মীদের, নেতা কর্মীদের আমি যুক্ত করি। এবং আপনি এখানে খেয়াল করবেন যে আমার এখানকার যে দর্শক রয়েছে, দর্শক শ্রোতা রয়েছে, তার মধ্যে ৯৯% একদম তৃণমূলের নেতাকর্মী। কর্মী। রাইট। আমার কাছে মনে হয়েছে যে তৃণমূলের নেতাকর্মীদের সাথে ৫ আগস্টের পরে এক্সেপ্ট শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা ছাড়া যারা রয়েছে, তাদের সাথে একটা অল্প হলেও একটা দূরত্ব তৈরি হয়েছে এবং এক ধরনের এই তৃণমূলের কর্মীরা, আমি বিরাগভাজন শব্দটা ব্যবহার করব, বিরাগভাজন হয়েছে। খানিকটা অভিমান, খানিকটা রাগ, খানিকটা ক্ষোভ। কিন্তু তাদের অবিচল আস্থা যার প্রতি, তার নাম একটাই, শেখ হাসিনা। শেখ একদম। হাসিনা ছাড়া এই মুহূর্তে কোনো একদম। কারণ তারা নিতে শুনতে চাচ্ছে না। একদম। এমন এমনকি কিছু এরকম শব্দ ব্যবহার করেছে, আমি কোনো নেতার নাম নেব না, যে অমুকের নাম যদি, অমুক যদি সামনে আসে পিটায় মাইরা ফেলবো। আপনি তো ভদ্রভাবে কথা বললেন, আমি এর থেকেও ভয়ঙ্কর শুনেছি। হ্যাঁ, এর থেকেও ভয়ঙ্কর শব্দ আছে, মানে যেগুলো হয়তো আমার মানে বলা সম্ভব না আর কি টিভি স্ক্রিনে। এক্সাক্টলি কমিউনিটি স্ট্যান্ডার্ডে আটকে যাব। তো এটি কি আসলে আপনি সংকট মনে করেন, নাকি নতুন নেতৃত্বের উত্থান? মানে নেতৃত্ব বলতে আমি বোঝাচ্ছি, ধরেন কথার কথা, পিরোজপুর জেলার আমি মঠবাড়ি। আপনাকে এই প্রসঙ্গে আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমি তারিখটা আপনাকে বলি ২রা জুন। আবারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গটা আমাকে আনতে হলো। কারণ উত্তর তো উনার পক্ষ থেকেই আসবে। আমি নেতৃত্ব প্রসঙ্গে ধরেন উনার সাথে একটা কথাবার্তা শুরু করেছিলাম যে আপা ব্লা 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 ব্লা। আমি এটা বলবো না কি বলেছি। উনি তখন বলেছে যে এই বিপদেই ফুল ফোটে, ফুল ফুটতে দাও। এই বিপদ থেকে নেতৃত্ব বের হয়ে আসবে। বলে যে তুমি লক্ষ্য করে দেখবে যে এই সংকট আমাদের অনেক নেতাদের জন্ম দিবে, ভবিষ্যতের নেতাদেরকে জন্ম দেবে। উনি অসম্ভব রকমের বিদুষী এবং বিচক্ষণ। বুদ্ধিমান এবং খুবই, বিলিভ মি টিটু ভাই, আপনি প্রধানমন্ত্রীকে কিভাবে ট্রান্সলেট করেন বা অনুবাদ করেন দূর থেকে আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গত 2টা বছর, না আমি এটা বলতে পারবো যে আমার লাইফটাকে তিনি পূর্ণ করেছেন। হ্যাঁ, যে এই 2টা বছর উনার সাথে আমার কথা বলা, 2টা বছর উনার সাথে আমার ইন্টারাকশন, কমিউনিকেশন এতটুকু বুঝিয়েছে যে কেন তিনি আসলে বঙ্গবন্ধুর কন্যা আসলে কেমন হওয়া উচিত বা বঙ্গবন্ধুর কন্যা আসলে কি গুণ নিয়ে জন্মান সেটাই। তিনি এতটা প্রজ্ঞাবান একজন মানুষ। অনেক কথা তিনি আকারে ইঙ্গিতে বলেন, অনেক কথা তিনি মেটাফরিক বলেন, অনেক কথা, প্রচুর কথা তিনি রূপক অর্থে বলেন, যেটা আমাদের বুঝতে বহুদিন সময় লাগে। দেখেন, নেতৃত্বের সংকট আছে, আমি জানি যে অনেক এলাকার অনেক নেতা। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাকে অনেকেই প্রশ্ন করেছে আপনাকে সেম নেতা দিয়ে তাহলে চলবেন কিনা, এইভাবেই কি আপনাদের দল চলবে কিনা। দেখেন, আপা কিন্তু একটা ঘোষণা দিয়ে দিয়েছে কমিটিগুলো করার জন্য। কমিটিটা যখন হয়েছে তখনও কিন্তু অনেকেই পদত্যাগ করেছে, অনেকেই কষ্ট পেয়েছে। আসলে জানেন, উনি গত 2 বছর কিন্তু এই কমিটি, তারপরে আপনি দেখেন যে আমরা এতদিন ধরে বলেছি যে একটা মুখপাত্র দেওয়ার জন্য বলেছি না, আমরা অনেক কিছুই উনাকে বলেছি, উনি কিন্তু চুপ ছিলেন বা হোয়াট এভার। ওইটা ওইভাবে সাংগঠনিক ভাবে সামনে আপনি একক ব্যক্তিকে দেখেন নাই। একক ব্যক্তিকে না দেখার ফলে কি হয়েছে বলেন তো, শত ব্যক্তিকে আপনি দেখেছেন। তার মানে ব্যাপারটা হয়েছে, কারণ হয়েছে প্রত্যেকেই নিজেকে নিজের মতো আওয়ামী লীগ নিয়ে নিজের মতো করে দলটাকে সামনে নিয়ে গেছে। আপনি এই ট্যাকটিক্সটা বুঝতে পেরেছেন? আচ্ছা, অনেকেই আমাকে 5ই অগাস্টের পরে
চিনেছে, দেখেইনি বা এর আগে দেখেনি। আপনারা যারা অনেক পুরাতন মানুষ তারা তো চেনেন। আমরা বলেছি, আমার মতো এরকম অসংখ্য মানুষ কথাবার্তা বলেছে। আমরা সামনে এসেছি, বলেছি। সুতরাং ব্যাপারটা কি জানেন? ব্যাপারটা হয়েছে এরকম যে এই সংকট অবস্থাতে কোনো ড্রাস্টিক চেঞ্জ নেওয়ার মতো আমরা যাদের বিরুদ্ধে কথা আছে, অভিযোগ আছে, দল কাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে বা তাদেরকে সরানোর তো একটা রাস্তা বা সরাবে, সেগুলো কখন? যখন দল যখন ওরকম একটা জায়গাতে যাবে। এখন তো ভাই যুদ্ধ তারাও করছে যাদের ব্যাপারে অভিযোগ আসছে। হুম, হুম, ধরা হুম। যাক ধরা যাক এক্স নামে একটা অঞ্চল আছে বা ওয়াই নামে একটা অঞ্চল আছে। সেই অঞ্চলে একজন এমপি আছে। সেই এমপি কে তৃণমূলের লোকেরা দেখতে পারে না। এখন 5ই অগস্টের পরে সেই তৃণমূলের এমপি ধরেন তেমন কোনো কাজ না করলেও কিছু একটু করেছে। ওই সময় আপনি যদি ঘোষণা দিয়ে এরকম একটা সিচুয়েশন থেকে ঘোষণা দিয়ে বললেন, এরে বাদ দিয়ে দেওয়া হলো, বহিষ্কার করা হলো। আপনি সংকটের সময় আরেকটা শত্রু বানিয়ে দিলেন। এক্স্যাক্টলি। ও যে ও যে একটা স্টেপও দিত সেটাও আপনি বন্ধ করে দিলেন। তার মানে হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে সবাইকে নিয়ে কাজ করতে চায়। ছাঁটাই কে হবে, বাছাই কে হবে, কে থাকবে না থাকবে, এগুলো পরবর্তী সময় কাউন্সিলে দেখা যাবে। আমি কি বুঝা বলতে পারলাম ব্যাপারটা? একদম, একদম পুরো আমাদের পরিষ্কার। তৃণমূলটা হয়েছে কি, আমাদের তৃণমূলের ছেলেপেলেদের সাথে তো আমার ধরেন মানে প্রচুর মিটিং হয়েছে। আমি ওনাদের সাথে বাংলাদেশের সব অঞ্চলের মোটামুটি মিটিং আমি গেছি। নাম খালি বলবেন কোন অঞ্চলের মিটিং আমি যাইনি। তো আমি তো মিটিং গুলোতে গেছি আর সারা বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছি না। এই যে আমার এখনো নেক্সট মার্চ, তো যে মার্চ একটা কেমোর পরে তো 3 উইকস এর মতো টাইম থাকে। তো ধরেন আমি এর মধ্যে ধরেন 4টা-5টা দেশে যাব এই আগামী কয়েক সপ্তাহের মধ্যে। সেখানে নানান অঞ্চলের মানুষ আসবে, কথা হবে, যোগাযোগ হবে। আমি প্রত্যেকটা জায়গাতে যাই আর বুঝি। তারপরে আমার ফেসবুক ফ্লাডেড হয়ে থাকে যে ভাই এই লোক এই করছে, ওই করছে, এইটা একটু আপারে বলবেন, ওটা একটু আপারে বলবেন, আপার কাছে এটা পৌঁছান, ওটা পৌঁছান। এগুলো তো প্রতিদিনই দেখতে পাচ্ছি, জানি, পড়ি, কিন্তু অনেক সময় চুপ থাকি, অনেক সময় কথা বলি। সেটা হচ্ছে যে আপনি আমার মুখে গত 2 বছরে কোন নেতার বিরুদ্ধে আমি কোনো কথা বলেছি আপনি একটু দেখান তো। কোনো এমপি, কোনো চেয়ারম্যান, কোনো মেম্বার কখনো বলিনি। কেন বলিনি জানেন? কারণ আমি মনে করি যে যেই লোকটিকে অনেক মানুষ হয়তো বা চায়ও না, তাকে দিয়েও কাজ করানো সম্ভব এই সংকটের সময়। আপনি যখন ইয়ানফসি পড়বেন, যখন আপনি বিপদে পড়বেন, তখন তো আপনি দল ছুট হতে পারবেন না। সুতরাং আমাদের নেতাকর্মীদেরও এই ব্যাপারগুলো অনুধাবন করা দরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপরে আস্থা রাখা প্রয়োজন যে তিনি একজন প্রজ্ঞাবান মানুষ, প্রজ্ঞাবান নেত্রী, তার মাথাতে সমস্ত কিছুই আছে। আমি যদি জানতে পারি, উনি জানবেন না? উনি সবার আগে জানেন। এই আর কি ব্যাপার। হ্যাঁ, আমি যদি তৃণমূলের হয়ে বলি বা তৃণমূলের বক্তব্য, আমার মনে হয় যে আপনি আমার লাইভ টেপ দেখেন। অবশ্যই আমি দেখি আপনার প্রোগ্রাম, আপনার ভিডিও আমি নিয়মিত দেখি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। তো এখানে আসলে আমি যেটা দেখলাম যে এই এত কিছু হয়ে গেল, একজন প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীর প্রোটোকলেই হচ্ছে গিয়ে সেনা অফিসাররা পার্শ্ববর্তী দেশে সসম্মানে রেখে আসলেন। আবার এতে তারা কিন্তু ফেরত আসলেন। হ্যাঁ, আবার তারা ফেরত আসলেন। তারা ওই ফেরত ওই আসলেন। হ্যাঁ, আবার ওই প্লেন নিয়েই ফেরত আসলেন। ওনাদের ওই প্লেন চাকরিও আছে। চাকরিও আছে। এক্সাক্টলি। এটা একটা আইরনি আসলে ভাই। তো এখানে তারপরেও আরকি বলা হয় যে উনি পালিয়ে গেছেন। যাই হোক, পালিয়ে যাওয়ার সংজ্ঞা হয়তো এরা নতুন করে বানাবেন আশা করি। ইউ আর জাস্ট, আপনি আমার মুখের ভাষা কেড়ে নিচ্ছেন আর কি। হ্যাঁ, আমি যা বলতে চাই। হ্যাঁ, বলেন, বলেন। তো এখন যেটা বিষয় সেটি হচ্ছে